বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। একটি জঙ্গলে রাত্রে অনেক ঠান্ডা পড়েছে এবং কি সেখানে বরফও পড়ছিল। সেই জায়গায় একটি অসহায় টুনটুনি পাখি বসেছিল। সে ছিল গর্ভবতী এবং কি সে ঠান্ডা অনেক কাঁপতেছিল। তখন সে বলতে থাকে, হে আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়ে নাও, তুমি আমাকে সহযোগিতা করো। আমি আর এই ঠান্ডা কুলাতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। মনে হয় এই ঠান্ডা কারণে আমি মনে হয় মারা যাবো, আমি মনে হয় বাঁচবো না। হে আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়ে নাও, আমি আর এইসব কষ্ট আর সহ্য করতে পারছি না। কোথায় যাবো, তো বাড়ি ঘর কোনো কিছুই নেই। টুনটুনি পাখি একটি গরম জায়গা দেখতে থাকে, কিন্তু সব জায়গায় তো বরফ আর বরফ ছিল। তখন সে বলতে থাকে, তারা সবাই জানতো যে আমি গর্ভবতী, তারপরে এই ঠান্ডার ভিতরে তারা আমাকে বাসা থেকে বের করে দিল। এখন আমার বাচ্চাদেরকে আমি কিভাবে বাঁচাবো? আমি তো কোনো কিছু বুঝে শুনে পারছি না। আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না। আমার বাচ্চাদেরকে আমি কিভাবে বাঁচাবো? এই ঠান্ডা থেকে গরম জায়গাতে কোথাও পাচ্ছি না আমি। টুনটুনি পাখি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছিল এবং সে ভাবতেছিল কি করবো এখন আমি। সে তো কোনো পাখি পুখি কোনো কিছু দেখতে পায় না। এদিকে একটা ছাগল টুনটুনি পাখিকে দেখে সেখানে এসে টুনটুনি পাখিকে জিজ্ঞাসা করতে থাকে, টুনটুনি পাখি, এই ঠান্ডার ভিতরে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছো কেন এবং এখানে তুমি কি করছো? ছাগল আপু, প্লিজ তুমি আমাকে একটু সহযোগিতা করো। আমি এই ঠান্ডার ভিতরে দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি কষ্ট সহ্য করতে পারছি না। আমি একটি গর্ভবতী মহিলা, আমার পেটে বাচ্চা আছে। আমি যদি এই ঠান্ডার ভিতরে বেশিক্ষণ থাকি তাহলে আমার বাচ্চাগুলো মারা যাবে। প্লিজ তুমি আমাকে এমন একটা জায়গা দেখে দাও যেখানে গরম আছে। আমি এখানে থাক কষ্ট সহ্য করতে পারছি না, প্লিজ তুমি আমাকে সেখানে নিয়ে যাও। টুনটুনি পাখির এরকম অবস্থা দেখে ছাগলটা তো অনেক ভয় পেয়ে যায়। সে তখন মনে মনে ভাবতে থাকে, টুনটুনি পাখিকে আমাকে সহযোগিতা করতে হবে, কারণ তাহলে সে তো মারা যাবে, তার বাচ্চাগুলো মারা যাবে। না, তাকে তো মরতে দিতে পারি না। তাকে আমি সহযোগিতা করবো, অবশ্যই তাকে আমি সহযোগিতা করবো, যে করে হোক না কেন। টুনটুনি পাখি, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমি সহযোগিতা অবশ্যই করবো। তোমার বাচ্চা এবং তুমি সবাই বেঁচে থাকবে, কেউ মরবে না। তুমি খারাপ, তুমি একটু অপেক্ষা করো। ছাগলটা তখন সেখান থেকে চলে যায় মানুষের বস্তির থেকে কিছু শুকনো ঘাস নিয়ে এসে তখন টুনটুনি পাখিকে দিয়ে দেয়। টুনটুনি পাখি তখন সেই ঘাসের উপরে উঠে সে তখন দাঁড়িয়ে থাকে এবং উপর থেকে ঠান্ডা পড়ছিল। টুনটুনি পাখি অনেক কাঁপছিল। তখন ছাগল বলতে থাকে, টুনটুনি পাখি, তুমি কোনো চিন্তা করো না, তোমার জন্য উপরে কিছু দেওয়ার জন্য আমি একটা ব্যবস্থা করছি। তুমি এখানে একটু বসে থাকো। এসব কথা বলে ছাগল তখন জঙ্গলে চলে যায়। জঙ্গলে গিয়ে শুকনো কাঠ করিয়ে এনে টুনটুনি পাখিকে সুন্দর একটা ঘর বানিয়ে দেয়। ছাগল তখন ঘাস মাছ দিয়ে সুন্দর করে একটি ঘর বানিয়ে দিয়েছে। সেই ঘরের ভিতরে যখন কাজ কাম শেষ করে ছাগলটি যায় তখন দেখতে পায় টুনটুনি পাখি সুন্দর একটা ডিম পেড়েছে, অনেক সুন্দর একটা ডিম। ছাগল আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি না থাকলে হয়তো আজকে আমি মরে যেতাম, হয়তো সন্তানটা মরে যেত আমার সাথে সাথে। না টুনটুনি আপু, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি এবং আমি তোমাকে সহযোগিতা করেছি। কিন্তু ঠান্ডার ভিতরে রাতে তুমি এখানে কি করছিলে? তোমার ঘর বাড়ি নেই, তুমি কোথায় থাকতে আগে? ছাগল ভাই, আমি একটা এতিম মেয়ে, আমার বাপ মা কেউ নেই, ছোটবেলায় মারা গিয়েছে। আমি চাচা আর চাচির কাছে বড় হয়েছি। আমার চাচা চাচি আমাকে বিয়ে দিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি অনেক খারাপ ছিল, তাদের বাসার লোক, এবং তারা সবাই অত্যাচার করতো, টর্চার করতো। যখন আমি গর্ভবতী হয়ে এসব কথা শুনে তারা তখন আমাকে ঘর থেকে বের করে দেয়। এসব ঝামেলা হওয়ার পরে তুমি কি তোমার চাচা চাচির কাছে ফিরে গিয়েছিলে? চাচা চাচির কাছে কখনো যাওনি? ছাগল আপু, আমি চাচা আর চাচির কাছে গিয়েছিলাম, তারা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। তারা ঘরের ভিতরে আমাকে রাখিনি, এই কারণে আমি ঠান্ডার ভিতরে বাইরে বের হয়ে আসি। বাইরে এসে তো থাকতে পারছি, আমার খুবই কষ্ট হচ্ছিল। হয়তো তুমি না থাকলে হয়তো আজকে আমি মারা যেতাম এখানে, আর আমার সন্তান সহ মারা যেত। টুনটুনি আপু, তোমার সাথে তারা অনেক খারাপ করেছে, এটা তাদের মোটেও ভালো হয়নি। তারা একদিন শাস্তি অবশ্যই পাবে। দেখো, তোমার জন্য আমি খাবারের ব্যবস্থা করে যাই না, তুমি কবে থেকে খাবার খাও না। তুমি এখানে বসে, আমি খাবারের ব্যবস্থা করে আসছি তোমার কাছে। ছাগল তখন সেখান থেকে চলে যায় খাবারের খোঁজে। ছাগল তো অনেক কষ্ট করে কিছু খাবার নিয়ে আসে। টুনটুনি পাখি এদিকে ঘুম এসেছিল। ছাগল তখন তাকে ডাকতে থাকে এবং কি তাকে ধাক্কা দেয়, কিন্তু সে তো মরে গিয়েছে। সে তো তখন অবাক হয়ে যায়। হাই হাই, এটা কি হয়ে গেল? টুনটুনি পাখি তো মরে গেল, এখন তার ডিমটা কি হবে? এখন আমি সাথে ডিমটা দেখার মতো কেউই নেই। এখন আমাকে এই ডিমটাকে দেখাশোনা করতে হবে মনে হচ্ছে। এর সাথে অন্য কোনো রাস্তা খোলা পাচ্ছি না। এখন আমি কি করবো করে কিছুই বুঝতে পারছি না। ছাগল তো তখন অনেক চিন্তার ভিতরে পড়ে যায়। এইভাবে দাঁড়িয়ে থাকে এবং কি সকাল হয়ে যায়। তখন ছাগলটি তখন টুনটুনি পাখিকে নদীতে ভাসিয়ে দেয়। এদিকে ছাগলটি টুনটুনি পাখির ডিমের খেয়াল রাখতে থাকে। এইভাবে দিনকাল কেটে যায়। কিছুদিন পরে সেই বাচ্চাটা বের হয়ে আসে ডিম থেকে। ফুটফুটেটা সুন্দর বাচ্চা বের হয়ে আসে ডিম থেকে। বাহ বাহ, দেখতে কি সুন্দর হয়েছে বাচ্চাটা। ঠিক ওর মায়ের মতো এত সুন্দর কিউট, এত সুন্দর মিষ্টি দেখতে বাচ্চাটা। কিন্তু ওর মা যদি বেঁচে থাকতো তাহলে কতই না খুশি হতো তার বাচ্চাকে দেখে। তার বাচ্চা কি সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ, কতটা সুন্দর। মা তুমি কোথায় মা? আর আপনি এখানে কি করছেন? বাচ্চা, আমি তোমার মা, আমি তোমাকে লালন পালন করেছি, আমি তোমার মাঝখান থেকে। তখন ছোট বাচ্চাটি মা মা বলে তখন ছাগলকে জড়িয়ে ধরে। ছাগল তো অনেক খুশি হয়ে যায়। তখন বাচ্চা বলতে থাকে,
মা আমাকে খাবার দাও, আমার অনেক খিদে পেয়েছে। দাঁড়াও বাবা, তোমার জন্য এখনই যে আমি মিষ্টি ফল নিয়ে আসছি, তুমি ফল খাবে। ছাগল তখন চালো চালো করে সে তখন জঙ্গলে চলে যায়। জঙ্গল থেকে সে তখন পাকা পাকা ডালিম নিয়ে চলে আসে তার সন্তানের জন্য। না বাবা, ফলগুলো খেয়ে নাও। তখন ছোট বাচ্চাটি তখন ডালিম খাওয়া শুরু করে দেয়। এইভাবে দিনকাল কাটতে থাকে। এদিকে টুনটুনি ছেলেটা অনেক বড় হয়ে গেছে, এখন সে একলা একলা বাইরে বের হয়। সে তখন একলা একলা উড়াউড়ি করে জায়গায় জায়গায় চলে যায়। আর এদিকে ছাগলটা তখন সে নদীর পাড়ে চলে আসে, মাঝে মাঝে এসে বসে থাকে। মা এই নদীটা হচ্ছে অনেক বড়, তাই না মা? বাবা এই নদী হচ্ছে অনেক বড়, তুমি কিন্তু এই নদীতে কখনো গোসল করতে নেবো না, কেমন? মা ওই দেখো ওখানে কিছু খাবার পড়ে আছে, চলো মা আমরা খাবারগুলো নিয়ে এখান থেকে চলে যাই, চলো মা। বাবা তুমি গিয়ে খাবারটা খেয়ে নাও, কারণ আজকে খাবারের জন্য দূরে যেতে হলো না, এখানে খাবার পেয়ে গেছো যেহেতু এখান থেকে খাবারটা খেয়ে নাও। বাবা যাও ওখানে গিয়ে খাবারটা খেয়ে নাও তুমি। টুনটুনি ছেলে তখন খাবার খাওয়া শুরু করে দেয়। এদিকে ছাগলটা তখন ঘাস খাওয়া শুরু করে দেয়। ঘাস খেয়ে পেট ভরে নেয়। এদিকে শয়তান কাওয়া এখানে চলে আসে, তখন গরি বলতে থাকে, কালু তুমি একটা কথা শুনলে অবাক হয়ে যাবে। একটি পাখির বাচ্চা না ছাগলকে তার মা বলে ডাকে এবং তাকে মাও মানে। আমি তো কোনো কিছু বুঝতে পারি না, সে এইসব কথা কেন বলে। এটা কিভাবে সম্ভব? একটি ছাগলকে একটি পাখির বাচ্চা মা কিভাবে মানতে পারে, কিভাবে বলতে পারে? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না তোমার কথা। মানে কালু দেখো, আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না তো, তাই না? তুমি নিজে গিয়ে জিজ্ঞাসা করে নাও, তাকে তুমি জিজ্ঞাসা করে দেখো ছাগল তোমার কি হয়, সেই উত্তর দিয়ে দিবে। তুমি সেখানে গিয়ে জিজ্ঞাসা করে দেখো কি বলে। আমি সত্যি বলছি না মিথ্যা বলছি, তুমি তাকে গিয়ে জিজ্ঞাসা করে দেখো। কালো আর গরি তখন উড়ে চলে যায়। টুনটুনি বাচ্চার কাছে গিয়ে জিজ্ঞাসা করতে থাকে, বাচ্চা তোমার মাকে বলো দেখি। কি ওই যে ওখানে যে ঘাস খাচ্ছে সেই হচ্ছে কি আমার মা। তারা দুজনেই তখন হাসতে থাকে। এই বাচ্চা তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ও যে ঘাস খাচ্ছে ওটা হচ্ছে ছাগল, ও মেয়া মেয়া করে, তাহলে তোর মা কি করে হতে পারে? তুই বুঝতে পারছিস কিছু? তোমরা এসব কি কথা বলছো? সেই তো আমার মা, তোমরা ভুল বলছো তাই না? তাহলে তোর মাকে বল কি আমাদের মতো আকাশে উড়ে দেখাতে এবং কি আমাদের মতো খাবার খেতে, আমাদের মতো চলাফেরা করতে দেখাতে বল, তাহলে বুঝবো ওটাই তোর মা, তাই না? তাহলে তুই যে তাকে গিয়ে বল দেখি আমাদের মতো উড়ে দেখাতে বল তাকে। এসব কথা বলে কালো আর গরি সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে টুনটুনির বাচ্চা তখন তার মায়ের সামনে গিয়ে বলতে থাকে, মা তুমি আমার মতো আকাশে উড়ো না কেন মা? বাবা দেখো আমি তো বুড়ি হয়ে গেছি, তাই না? এখন তো আমি উঠতে পারি না। আমি জোয়ান কালে তোমার সাথে অনেক বেশি উঠতাম বাবা, অনেক উঠতাম আমি। ছাগল তখন কোনো মতে কথাটা কাটিয়ে কুটে তাকে তখন বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পর টুনটুনি ছেলে তো আবারও রাত্রেবেলা তাকে জিজ্ঞাসা করতে থাকে, মা তুমি ঘাস খাও কেন মা? আমার মতো তুমি খাবার খেতে পারো না, তুমি এভাবে ঘাস খাও কেন মা? দেখো বাবা আমি তো বুড়ি হয়ে গেছি, তাই না? আমার তো দাঁত মাত কিছু নেই, এই কারণে নরম নরম ঘাস খাই। বাবা তুমি তোমার কি হয়েছে? তুমি দাঁড়িয়ে এসব কথা কেন জিজ্ঞাসা করছো বাবা? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি মিথ্যা কথা কেন বলছো? তুমি তো আমার মা না। আমার মা কোথায়? তুমি আমাকে সত্যি করে বলো তো, আমার মা কোথায়? চালু করে বলো না, আমার মা কোথায়? বাবা আমি তোমার মা। কি হয়েছে বলো দেখি? তুমি মিথ্যা কথা কেন বলছো? তুমি তো আমার মা না, তাই না? আমি তো সবকিছু জানি। আমি জানি তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ, তুমি আমার কাছে কোনো কিছু বলছো না। আমি তোমার নিজের সন্তান না, আমি জানি তুমি আমার কাছে অনেক কিছু লুকাচ্ছ। তুমি কেন বলছো না সবকিছু খুলে? আমি জানি তুমি সবকিছু বলো না খুলে আমার কাছে। মা ছাগলটি ধরা পড়ে যায় টুনটুনি ছেলের কাছে। তখন টুনটুনি ছেলেকে সবকিছু খুলে বলে দেয়। টুনটুনি ছেলে তো এসব কথা শুনে সে তখন সেখান থেকে উড়ে সেই নদীর পাড়ে গিয়ে বসে বসে কান্না করতে থাকে। আর তখন সে বলতে থাকে, আমার কোনো কিছুই ভালো লাগছে না। আমার মা আমাকে জন্ম দিয়ে সে মারা গেছে, আমি তো এতিম একটা ছেলে, তাই না? আমি এখানে বেঁচে থেকে কি করবো? আমার মরে যায় ভালো, আমার আর কোনো কিছু ভালো লাগছে না এখন। আমার মা আমাকে জন্ম দিতে গিয়ে মারা গেছে, পুরো দোষ হচ্ছে আমার। আমি রাশিটাই ভালো না, আমি হচ্ছে অনেক খারাপ একটা ছেলে, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই। টুনটুনি ছেলে এসব কথা বলে সে তখন নদীতে ঝাঁপ দিয়ে দেয়। এদিকে মা ছাগলটা খুঁজতে খুঁজতে তখন সেই নদীর পাড়ে এসে বলতে থাকে, আমার ছেলের গন্ধ তো আমি এখানেই দেখতে পাচ্ছি, এখানেই তো শুনতে পাচ্ছি আমার ছেলের গন্ধ। তো আমার ছেলে কোথায় গেল? নদীতে ঝাঁপ দেয়নি তো? আমার তো অনেক ভয় করছে। এসব কথা ভেবে সে তখন পানির দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। তখন দেখতে পায় তার ছেলে নদীতে ভেসে যাচ্ছে। তখন সে নিজে চিন্তা না করে তখন সে পানিতে নেমে তখন সে তার সন্তানটাকে বাঁচিয়ে নেয়। সে তখন অনেক কান্নাকাটি করতে থাকে, সে তো অনেক ভয় পেয়ে গিয়েছিল। আমি এই কারণে খুব ভয়ে ছিলাম, কারণ তোমার যদি কিছু হয়ে যায় তখন আমি কি নিয়ে বাঁচবো। এই কারণে আমি তোমাকে সত্যি কথাগুলো বলিনি। এই কিছু জন্য আজকে আমিই দেয়, আমি ভালো না, আমি তোমার খারাপ মা, তাই না? আমি একদমই ভালো না। মা তুমি কান্নাকাটি করো না মা, আমি একদমই ঠিক আছি, আমার কোনো কিচ্ছু হয়নি মা, তুমি কান্নাকাটি আর করো না। টুনটুনি ছেলের মুখে এসব কথা শুনে সে তখন অনেক অবাক হয়ে যায়। তখন সে একটু খুশি হয়, তখন সে নিশ্চিন্তা হয়, তখন সে খুশি হয়ে তখন সে বলতে থাকে, দেখ বাবা যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো বল? আর আমি নিজেকে তাহলে কোনোদিনও ক্ষমা করতে পারবো না বাবা। তুই এরকম আর কখনোই করবি না, তুই কথা দে আমাকে, এরকম আর তুই কখনোই করবি না। মা তুমি আমাকে মাফ করে দাও মা, আমি অনেক বড় ভুল করেছি। তুমি আমাকে ছোটবেলাতে লালন পালন করেছো, বড় করেছো, খাইয়েছো, মানুষের মতো মানুষ করেছো, কিন্তু তোমার কথা আমি একবার না ভেবে আমি নদীতে ঝাঁপ দিয়ে দিয়েছিলাম মা। মাসের কথা শুনে আমি এসব কাজগুলো করেছিলাম মা। কথা দিচ্ছি মাঝখানে পর থেকে আমি কারো কোনো কথা শুনবো না মা, তুমি আমাকে মাফ করে দাও।
তখন মা ছাগলটি তার সন্তানের কথা শুনছিল। সে তো কথাগুলো শুনে সে তো অনেক খুশি হয়ে যায়, কারণ তার ছেলে অনেকটা বড় হয়ে গেছে, অনেকটা বুদ্ধিমান হয়েছে। তখন তার মা তাকে খুশি মনে নিয়ে তখন তাদের বাসায় চলে যেতে থাকে। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। শীতের সিজন ছিল, শীতের সিজনের কারণে সবাই বিরক্ত হয়ে গিয়েছিল, কারোরই ভালো লাগছিল না, কারণ শীতের ভিতরে কোথাও যেতে পারছিল না তারা। কালো ঘরে বসে থাকতে থাকতে ওখানে আর ভালো লাগছে না, বিরক্ত লেগে গেছে, পুরাই ভালো লাগছে না। সকালবেলা ঘুমে থেকে ওঠো, হাত মুখ দিয়ে খাবারটা খেয়ে নাও, খাবারটা খেয়ে নিয়ে কম্বল গায়ে দিয়ে বসে থাকো। বাইরে তো বেরিয়ে হওয়া যায় না ঠান্ডার কারণে। এভাবে বিরক্ত হয়ে গেলাম, পুরাই কোনো কিছু ভালো লাগছে না, পুরা রাগ ধরছে শরীরের ভিতরে। এর সাথে তো গরমের দিনই ভালো ছিল, ঘুরে ফিরে আসতে পারতাম, কি কতই না ভালো হতো। গড়ি আমার কাছে আর ভালো লাগছে না, কারণ দেখো কারোর সাথে দুষ্টামি করতে পারি না, শয়তানি করতে পারি না, বাইরে বের হতে পারি না, বন্ধুদের সাথে কতদিন ধরে দেখা হয় না, আমার তো একটু ভালো লাগে না। কালো আর গরি তখন দুজন ঘরে বসে থেকে তখন তারা বুদ্ধি করে বন্ধুদের সাথে কিভাবে দেখা করবে। তখন সব বন্ধুরা তারা সবাই একখানে হয়ে যায়। তখন টুনটুনি পাখি বলতে থাকে, কালো আর গরিব বলো, আমাদেরকে ডেকেছো কেন? এই ঠান্ডার ভিতরে কি হয়েছে বলো? টুনটুনি আপু, তোমার মনে হয় না কতদিন ধরে ঘরের ভিতরে বসে আছো? তোমার বিরক্ত লাগে না ঘরের ভিতরে বসে থাকতে সারাক্ষণ? গরি দেখো, আমরা এত ঠান্ডার ভিতরে কোথাও যাব না, আগে থেকে বলে দিচ্ছি, আমরা এখানেই থাকবো, এত ঠান্ডার মধ্যে কোথাও যাব না আমরা ঘুরতে। আরে কবুতর ভাই, তুমি ভয় পাচ্ছ কেন? কোথাও যাবো না তো আমরা ঠান্ডার ভিতরে বসে থেকে বিরক্ত হয়ে গেছি। এখানে আমরা কিছু করতে চাই, যাতে আমার মনে আনন্দ পাই, আমরা এইখানে কিছু একটা করতে চাই আমরা। ঘুরে আপু, তুমি ঠিক কথা বলেছো। প্রথমে তো নতুন বছর আসতেছে, নতুন বছরে আমাদের একটা অনুষ্ঠান করা উচিত। কি বলো তোমরা? সবাই অনুষ্ঠান করলে আমাদের মনটা একটু ভালো হয়ে যাবে। টিয়া পাখি ভাই, তুমি সত্যি কথা বলেছো। তাহলে অনুষ্ঠানটা তাহলে আমার বাসায় করা যাক নাকি? ঠিক আছে ঠিক আছে, টুনটুনি আপুর বাসায় অনুষ্ঠান হবে, সমস্যা নাই। সবাই গাজরের হালুয়া খাবো, যার যার বাসা থেকে মাল সামানা নিয়ে এসো। গরি, আমি দুধ নিয়ে আসবো। আমার কাকা গাই পালে, গাইটা খুবই ভালো ভালো দুধ দেয়, অনেক সুন্দর দুধ। আমি অরিজিনাল দুধ নিয়ে আসবো। গরি, আমি চিনি এনে দেবো তোমাদেরকে। টুনটুনি আপু, কাজু বাদাম আর কিশমিশ যা লাগে তুমি সবকিছু নিয়ে আসবে। আর আমরা বড় বড় গাজর নিয়ে আসবো তোমাদের কাছে। বাহ বাহ, সেই মজা হবে। শীতের দিনে গরম গরম হালুয়া খাবো, গাজরের কি মজা, সেই মজা হবে। যার যেটা দোয়া হয়েছে, জিনিস আনতে বলা হয়েছে, সেটা সবাই নিয়ে এসো। কেউ কোনোটা ভুল করে থুয়ে এসো না যেন, সবাই সবটা নিয়ে এসো। এসব কথা বলে যার যার বাসায় চলে যায়। এদিকে টুনটুনি পাখি তো অনেক চিন্তার ভিতরে পড়ে যায়। এই গরি কখনোই ভালো হবে না, সবসময় শয়তানের মতো কাজ কাম করে, সবসময় আমাকে বিপদে ফেলে দেয়। সবসময় আগে থেকে এরকম করে এখন এরকমই করলো। মা, তুমি রেগে আছো কেন? গরি আন্টি আবার কি করেছে তোমার সাথে? মামুনি আর বলো না, সবাই মিলে গাজরের হালুয়া খাবে। সবাই তো একদম দুধ একদম চিনি আনতে চেয়েছিল। আমি গাজরের কথা বলবো, তখনই আমাকে গরি বলে কি, আমাকে নাকি কাজু বাদাম আর কিশমিশ নিয়ে আসতে হবে। আর গরি আর কালো নাকি তারা বলে গাজর আনবে। কিশমিশ আর কাজু বাদামের দাম অনেক দাম বেশি, করে সেটা আমাকে আনতে বলেছে। না, তুমি তো সত্যি কথা বলেছো, কাজু বাদাম এবং কিশমিশের অনেক দাম। তুমি এত টাকা পয়সা কোথায় পাবে? এটাই তো সমস্যা মামুনি, এখন আমি এত টাকা কোথায় পাবো? মা, তুমি নানুর বাসায় চলে যাও। নানুর বাসায় গেলে এগুলো থাকলে পরে তুমি আনতে পারবে নানুর বাসায় থেকে। মামুনি, তুমি তো ভালো কথা বলেছো, চলো যাই, তোমার নানুর বাড়ি চলে যাবো। তুমি চালু করে জ্যাকেট জামা কাপড় গায়ে দাও, গরম কাপড় চোপড় গায়ে দাও। তোমার নানুর বাড়ি এখনো যাবো আমরা, চালু করে চলো। টুনটুনি পাখি তখন তার মেয়ের কথা মতো তারা মাথায় টুপি মুপি পরে তখন তারা তার মায়ের বাড়ি উড়ে চলে যায়। মামুনি, তুমি হঠাৎ করে ঠান্ডার ভিতরে আমার বাসায় চলে এসেছো। এত ঠান্ডার ভিতরে কিসের জন্য এসেছো বলো দেখি মামুনি আমার কাছে? মা, আমার কাছে কাজু বাদাম এবং কিশমিশ আর অনেক কিছু লাগবে। সবাই মিলে আমরা পিকনিক করবো, অনুষ্ঠান করবো, সেখানে আমাকে এগুলো নিয়ে যেতে হবে। আমরা সবাই মিলে গাজরের হালুয়া খাবো। তুমি কি আমাকে এগুলো দিতে পারবে মা? মামুনি, এগুলো তুমি কি বলছো? এত টাকা পয়সা আমি কোথায় পাবো? আর এগুলো তো অনেক দাম, আমি এগুলো কোথা থেকে জোগাড় করবো? আর এগুলো আমাদের জঙ্গলে পাওয়া যায় না, অন্য কোথাও থেকে তোমাকে আনতে হবে। আমার কাছে তো এগুলো নাই। নানু ভাই দেখো, এগুলো আমাদের লাগবে। সবার সামনে না হলে আমাদেরকে অপমান হতে হবে। সবার সামনে খাইলে হাতে যাওয়া যাবে না, এগুলো নিয়ে যেতে হবে, যত কষ্ট হোক না কেন। এটা আমাদের ইজ্জতের ব্যাপার নানু ভাই, না হলে আমাদের খুব সমস্যা হয়ে যাবে। মামুনি দেখো, আমাদের তো এখানে এগুলো পাবে না। তুমি পশ্চিম মোড়ার জঙ্গলে অনেক দূরে সেই জঙ্গলটা, সেখানে যেতে হবে তোমাকে। সেখানে গেলে তুমি বাদাম কিশমিশ এবং কি তুমি সবকিছু পেয়ে যাবে। সেখান থেকে তোমাকে এগুলো সব আনতে হবে। ঠিক আছে মা, তাহলে আমি সেখানেই যাবো এগুলো আনতে। মামুনি, এই না গরম মাফলারটা তোমরা গলায় পেঁচিয়ে নাও, শরীরে পেঁচিয়ে নাও, তাহলে তোমাদের এত গরম লাগবে না। ওখানে অনেক ঠান্ডা কিন্তু। তখন টুনটুনি পাখি আর তার মেয়ে গলায় মাফলার পেঁচিয়ে তখন তারা সেখান থেকে রওনা দেয়।
তারা উড়ে যেতে যেতে অনেকগুলো বরফের পাহাড় পার করে এবং কি সেখান দিয়ে প্রচুর পরিমাণ ঠান্ডা ছিল এবং কি শুধু বরফ ছিল। তখন সেখানে একটা অপরিচিত পাখি উড়ে চলে আসে। তখন টুনটুনি পাখি তাকে জিজ্ঞাসা করতে থাকে, ভাইয়া পশ্চিমের জঙ্গল আরো কত দূরে ভাইয়া? আমরা উড়ে যেতে তো হারান হয়ে গেছি, তা তো খুঁজে পাচ্ছি না, কত দূরে ভাইয়া? আপু দেখো কোথা থেকে এসেছো আমি জানি না, কিন্তু সেই জায়গা আরো অনেক দূরে, আরো 3-4 কিলোমিটার দূরে। তখন তো সন্ধ্যা হয়ে আসতেছে, এখন বরফ আরো বেশি পড়বে, অনেক ঠান্ডা। তুমি আজকে রাতে এখানে কোথাও থেকে তারপরের দিন যেও। এসব কথা বলে সেই পাখিটি সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে টুনটুনি পাখি অনেক চিন্তার ভিতরে পড়ে যায়। রাত্রে থাকার জন্য তাদের একটা ঘরের প্রয়োজন, কিন্তু ঘর তারা কোথায় পাবে? এই জায়গায় এসে দেখি পুরা তুমি ফেসে গেলাম, এখন থাকবো কোথায়? থাকার জন্য তো একটা ঘরের প্রয়োজন। আর এবং কি এখানে তো আমি কাউকে চিনিও না, জানি না। মামনি তুমি চালু করে আমার কাছে এসো, আমার পাকটার নিচে লুকিয়ে থাকো, তাহলে তোমার একটু গরম লাগবে। তুমি চালু করে আমার কাছে চলে এসো, এখানে অনেক ঠান্ডা পড়তেছে, এখানে এসো তুমি। টুনটুনি পাখি তখন তার মেয়েকে বুকে নিয়ে এসে তখন একটা গাছের লোকে ঢেলান দিয়ে সেখানে ঘুমে এসে যায়। এদিকে তাদের প্রচন্ড ঠান্ডা লাগছিল, সেখান দিয়ে একটা পরি উড়ে যাচ্ছিল, তখন তাদের কাছে চলে আসে। মা মা তুমি চালু করে ঘুমের থেকে উঠে দেখো, আমাদের সামনে পরি এসেছে। মা দেখো, আমরা যে কোনো কাহিনীতে শুনে সেরকম বাস্তবে পরি এসেছে। মা দেখো, মা দেখো পরিটা কত সুন্দর। দেখো মা, আমাদের সামনে পরি এসেছে। মা তুমি চালু করে উঠে দেখো। হ্যাঁ ছোট বাচ্চা, আমি জাদুর পরি, কিন্তু তোমরা ঠান্ডার ভিতরে এখানে কি করছো? তোমরা ঘরে যাচ্ছ না কেন? এখানে থাকলে তোমরা তো মরে যাবে। তোমরা বাসায় যাচ্ছ না কেন? এখানে তোমরা কি করছো? তখন টুনটুনি পাখি পরীকে সবকিছু বলে দেয়। টুনটুনি পাখি, তুমি তো তোমার বন্ধুদেরকে না করলে করতে পারতে, তাই না? এত ঠান্ডার ভিতরে এখানে আসে কি প্রয়োজন ছিল এত কষ্ট করে? না পরি আপু, গাজরের হালুয়ার কথা শুনে সবাই তো অনেক খুশি হয়ে গেছে আমার বন্ধুরা। তাহলে তাদেরকে আমি না কিভাবে বলবো বলেন? না বললে তাদের মনটা খারাপ হয়ে যাবে। আমি চাই না আমার কারণে আমার বন্ধুরা কষ্ট পাক কিংবা মন খারাপ করে থাকুক। এই কারণে মার বাসায় এসেছিলাম, মার বাসায় এগুলো নাই, এই কারণে আমাকে এদিকে আসতে হয়েছে এত কষ্ট করে এসবের জন্য। টুনটুনি তুমি খুবই ভালো একটা পাখি, তো এই জন্য তোমাকে আমি খুশি হয়ে একটা ঘর বানিয়ে দেবো। এবং কি তোমার কথাবার্তা শুনে আমি অনেক খুশি হয়েছি। তুমি সবার জন্য কত চিন্তা করো, সবার কত যত্ন করো তুমি। তোমাকে সুন্দর দেখে আমি একটা ঘর বানিয়ে দেবো তোমাকে থাকার জন্য আজকে রাত জন্য। পরি তখন জাদু দিয়ে সুন্দর একটি বরফের ঘর বানিয়ে দেয় টুনটুনি পাখির জন্য। পরি আপু, এরা তো বরফের ঘর, আমাদের তো অনেক ঠান্ডা লাগবে, এখানে আমরা থাকতে পারবো না। টুনটুনি পাখি দেখো, তুমি ভয় পেও না, এটা জাদুর ঘর। বরফের ঘর হলে কি হবে, এটা অনেক গরম, তোমার ঘরে যে খাওয়ান দাওয়ান সবকিছু মিলবে, এখানে একটু ঠান্ডা লাগবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো এই ঘরের ভিতরে। পরি আন্টি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য আর আমাদেরকে এত সুন্দর একটা ঘর দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি তো অনেক ভালো। তখন পরিটি আস্তে আস্তে আসমানে উড়ে চলে যায়। এদিকে টুনটুনি পাখি তার মেয়েকে নিয়ে বরফের ঘরের ভিতরে এসে সে তো অবাক হয়ে যায়। মা দেখো, এই ঘরের ভিতরে আমাদের যা কিছু প্রয়োজন সবকিছু আছে, খাবার দাবার এবং কি কাজু বাদাম আরো কিশমিশ সবকিছু আছে। মা এখন আমাদেরকে আর পশ্চিমের জঙ্গলে যেতে হবে না, আমাদেরকে তো সবকিছু পেয়ে গেছি। মা কালকে সকালবেলা আমরা এখান থেকে চলে যাবো। এসব কথা বলে টুনটুনি পাখি আর তার মেয়ে তখন তারা সুন্দরভাবে ঘুম এসে যায়। এদিকে সকালবেলা সব মাল সামানা নিয়ে তখন তারা সেখান থেকে তাদের জঙ্গলে উড়ে যেতে থাকে। গরি আপু, তুমি কি জানো টুনটুনি কোথায় গিয়েছে? কারণ টুনটুনি বাসায় গিয়েছিলাম, তার বাসায় দেখি তালা মারা, তার বাসায় তো কেউ নেই। না তো আমাদের কাছে কোনো কিছু তো বলে যায়নি। দেখো কোথায় চলে গেছে, তার কি খবর আছে? আমার মনে হচ্ছে টুনটুনি পাখি এখান থেকে পালিয়ে গেছে। এত দামি জিনিস আনতে পারবে না থেকে সে এখান থেকে পালিয়ে গেছে। বাদাম কিশমিশ এত দামি জিনিস সে আনবে কি করে? তার কাছে তো এত টাকা পয়সা না। গরিব টুনটুনি পাখি দেখো গা পালিয়ে কোথায় ভেঙে গেছে, তার কোনো খোঁজ খবরই তো নেই, তাই না? দেখো গা বাসায় তালা মেরে কোথাও পালিয়ে গেছে। টুনটুনি পাখি এসব জিনিস আনতে পারবে না, তাহলে আমাদেরকে বলে দিলেই হতো। না হলে প্রথম বছরে আমাদের আনন্দটা মাটি করার কি দরকার ছিল? আমাদের খুশিটা পুরো মাটি করে দিল টুনটুনি পাখি। বন্ধুরা চলো যাই, আমাদের বাসায় গিয়ে আমরা খাবার খাই। চলো আমাদের বাসায় গিয়ে আমরা আনন্দ ফুর্তি করি। টুনটুনি পাখি ভেঙে গেছে, তাতে কি হয়েছে? আমরা তো আনন্দ করে বন্ধ করতে পারি না, তাই না? চলো যাই, আমাদের বাসায় গিয়ে আমরা আনন্দ করবো। চলো যাই। তখন তারা সবাই সেখান থেকে উড়ে তখন গরি কালুর বাসায় চলে যায়। বাসায় গিয়ে তখন তারা গাজরের হালুয়া বানাতে থাকে। এদিকে সন্ধ্যা হয়ে যায়। গরি টুনটুনি আপু কাজটা কি ভালো করলো, আমাদেরকে ধোকা দিয়ে এখান থেকে চলে গেল যে। কবুতর ভাই, টুনটুনি পাখির নাম নিও না তো, সে আমাদেরকে ধোকা দিয়ে চলে গেছে। তার কথা শুনলে এখন আমার রাগ ধরে যায়। আমাদের ঘরে যা আছে তাই দিয়ে আমরা বানিয়ে খাবো, চিন্তা করো না। তারা এসব কথা বলতেছিল, সেখানে হঠাৎ করে তখন টুনটুনি পাখি চলে এসে পিছন থেকে তাদেরকে ডাক দেয়। বন্ধুরা তোমরা আমাকে নিয়ে কি কথা বলছো? আমি সবকিছু নিয়ে এসেছি। গরি আন্টি, আপনি এগুলো কি বলছেন? আমার মার নামে আমার মা তো সবকিছু নিয়ে এসেছে, আপনাদের যা যা লাগবে সবকিছু তো নিয়ে এসেছে। আমার মা অনেক কষ্ট করে এগুলো জোগাড় করে নিয়ে এসেছে, আর আপনি এগুলো কি বলছেন আমার নামে? টুনটুনির মেয়ে তখন তাদের সাথে যা কিছু হয়েছে সবকিছু তাদেরকে খুলে বলে দেয়।
টুনটুনি আপু তুমি আমাকে মাফ করে দাও, আমি উল্টাপাল্টা কথা বলেছি তোমার নামে, আমি না বুঝে অনেক কিছু বলেছি তোমাকে, তুমি আমাকে মাফ করে দাও। টুনটুনি আপু গরি সত্যি কথা বলেছে, তুমি আমাদেরকে মাফ করে দাও, আমরা উল্টাপাল্টা কথা বলেছি বুঝে না শুনে। টুনটুনি আপু তুমি হচ্ছে কি আমাদের আসল বন্ধু, তুমি এত কষ্ট করে আমাদের জন্য থেকে এত দূর থেকে তুমি খাবার নিয়ে এসেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু, আমাদেরকে তুমি মাফ করে দাও। বন্ধুরা এসব সবকিছু ভুলে যাও, চলো আজকে বছরের প্রথম দিন আমরা সবাই পাকিয়ে পুকিয়ে সবাই একখানে আনন্দ ফুর্তি করবো, খাবো দাবো আনন্দ করবো চলো। তখন তারা সবাই গাজরের হালুয়া বানানো শুরু করে দেয়, বাদাম কিশমিশ অনেক কিছু দিয়ে তারা যখন হালুয়াটা সুন্দর করে তারা সবাই বানিয়ে নেয়, সেখানে দাঁড়িয়ে তারা হাসাহাসি করে দুষ্টমি করে তারপরে সবাই তারা একসাথে তারা সবাই খেতে বসে যায়। বন্ধুরা গল্পটা এভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের। কাওয়াদের ভিতরে সবচেয়ে গড়ি ছিল সবচেয়ে বেশি সুন্দর, এই জঙ্গলের ভিতরে সবাই তার জন্য পাগল ছিল। গড়ি ছিল অনেক সুন্দর, সব দিকে দেখতে শুনতে খুব সুন্দর ছিল গড়ি। বন্ধু আমি শুনেছি গড়ি নাকি নদীর পাড়ে ফুল তুলতে আসবে। বন্ধু আমি যাই সেখানে গিয়ে দেখি গড়িকে একটু পটাতে পারি কিনা, তাহলে তো ভালোই হয় তাই না? আমি চলে যাই সেখানে। বন্ধু নদীর পাড়ে তো আমিও যাবো, চলো যাই, তাহলে দেরি করে লাভ কি, চলো যাই। বন্ধু আমি ভাবছি কি আজকে নদীর পাড়ে গিয়ে সেখান থেকে একটা ফুল নিয়ে আজকে আমি মনের কথা গড়িকে খুলে বলে দিব এবং কি তাকে আমি ভালোবাসার কথা বলে দিব। বন্ধু তোর চেহারা তুই আয়নায় ভালো করে দেখে নিয়েছিস, তুই গরিকে যে ভালোবাসতে যাবি, গরিটার ফুলটাই তো নিবে না, তুই তোকে ভালোবাসা বলবি কি করে? তুই দিতে পারবি না তো, গরিব তোকে একটু ভালোবাসবে না। আমার চেহারা নাই তাতে কি হয়েছে, আমার টাকা পয়সা অনেক আছে। এই জঙ্গলে আমার সাথে ধনী ব্যক্তি আছে নাকি? আমি তো একলাই যে ধনী, আমার মতো ধনী এই জঙ্গলে কেউ নেই। ঠিক আছে বন্ধু ঠিক আছে, চলো যাই, না হলে গড়ি আবার সেখান থেকে চলে যাবে। তারা দুই বন্ধু এসব কথা বলতে বলতে সেখান দিয়ে উড়ে যাচ্ছিল নদীর পাড়ে। এদিকে তখন কালো কাওয়া দূর থেকে এসব কথা শুনে সে তখন বলতে থাকে, আরে ভাই এই গরিটাকে সবার মুখে গেলে তার নামই শুনি, এই গরি আজকে আমি দেখে ছাড়বো, তাদের পিছু পিছু যায়, আমি তো গরিকে চিনি না, দেখি গরি কিরকম। কালু তখন তাদের পিছু পিছু এভাবে উড়ে যেতে থাকে। কিছু দূর উড়ে গিয়ে সে একটা গাছের পিছনে লুকিয়ে দেখতে পায় গরি আর তার বান্ধবী, ছোট একটা বান্ধবী, তার সাথে দুজন মিলে খুবই হাসি খুশি ভাবে কথা বলছিল। দেখ বান্ধবী আমি তোকে বলেছিলাম না ঝর্ণার ধারে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আসলে বান্ধবী তুমি সত্যি কথা বলেছো, অনেক ফুল ফুটেছে এখানে, অনেক সুন্দর জায়গা, যত খুশি তত ফুল আমরা নিতে পারি, আমাদের কিছু ফুল তুলতে হবে তাই না? বাহ বাহ, ওরা তো খুব ভালো কথাই বলছিল, দেখতে শুনতে তো অনেক সুন্দর। মাশাল্লাহ, এরকম একটা বউ যদি আমার ঘরে থাকতো, বউ না হোক বন্ধু হয়ে থাকলে তাও তো ভালো লাগতো। কি সুন্দর দেখতে, আমার এরকম ওকে বন্ধু বানাতে হবে, যেভাবে হোক না কেন ওকে আমার বন্ধু বানাবো। কালু তখন গাছের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। আর অন্যদিকে তখন গরির সামনে সেই দুই কাওয়া তখন চলে গিয়ে গরিকে প্রপোজ করতে থাকে। গরি আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, তুমি কি আমাকে ভালোবাসবে? আমার গোলাপ ফুলটা তুমি নাও, আমাকে তুমি ভালোবাসো, আমার ভালোবাসা তুমি অ্যাকসেপ্ট করো। দেখ বান্ধবী সে মনে হয় পাগল হয়ে গেছে, এগুলা কি কথা বলছে, মনে হয় যে বাজারে সবজি টুবজি বিক্রি করতে এসেছে, এভাবে কথা বলছে, আমার তো একটু ভালো লাগছে না এগুলো। গরির মুখে এরকম কথা শুনে তার বন্ধু তখন জোরে জোরে হাসতে থাকে। গরি ওকে ভালো না বাসলে তাহলে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে অনেক ভালোবাসবো, অনেক আদর যত্ন করবো তোমাকে, তোমার সব দিকে খেয়াল রাখবো, তোমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাবো, তোমাকে অনেক ভালোবাসবো আমি, এবং কি আমার জন্য অনেক মেয়ে পাগল, তুমি আমাকে ভালোবাসো গরি। দেখো গরি ওর কাছে টাকা পয়সা কোনো কিচ্ছু নেই, ও শুধু হলো চেহারাটাই সুন্দর। আমার কাছে অনেক টাকা পয়সা আছে, আমি অনেক ধনী। ও সব মেয়েকে প্রপোজ করে, আমি কাউকে আজ পর্যন্ত প্রপোজ করিনি, তোমাকে প্রথমে আমি প্রপোজ করেছি, তোমাকে ভালোবাসি গরি, আমি তোমাকে ভালোবাসি। তোমরা এখন এখান থেকে চলে যাও, আমি তোমাকে পরে জানিয়ে দেবো, আমি এখন এইসব কিছু নিয়ে ভাবিনি, আমি কাউকে ভালোবাসতে পারবো না এখন, আমি পরে দেখবো, এসব কথা ভেবে দেখবো, তুমি যাও এখান থেকে। বান্ধবী চলো আমরা এখান থেকে চলে যাই, চলো। এসব কথা বলে গরি তখন টুনটুনি পাখিকে নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। এভাবে দ্বিতীয় দিন তখন দুই বন্ধুর ভিতরে একটু মন কষাকষি সৃষ্টি হয়। তখন ধনী বন্ধুটি একটা সোনার হার বানিয়ে তখন তাকে দেখায় এবং কি সেখানে তখন কালু চলে আসে। বন্ধু তুমি গরিকে আজকে থেকে ভাবি বলার জন্য রেডি হয়ে যাও, বুঝতে পেরেছো আমি কি বলেছি? দেখ বন্ধু কথাতে আসতে বল, কারণ তুই উল্টা পাল্টা কথা বলিস না, গরি এখনো রাজি হয়নি তোর কথায়। দেখ বন্ধু দেখ, গরির জন্য দেখ আমি স্বর্ণের হার বানিয়ে নিয়ে এসেছি। গরি যখন এই স্বর্ণের হারটা দেখবে সে আমার ভালোবাসা তখন অবশ্যই কবুল করে নিবে, সে অ্যাকসেপ্ট করে নিবে আমার ভালোবাসা। দেখ বন্ধু মহিলা মানুষ টাকা দেখে পাগল হয় না, চেহারা সুন্দর থাকলে হ্যান্ডসাম থাকলে তাহলে তাকে দেখে পাগল হয়, বুঝতে পেরেছি আমি কি বলেছি? এসব কথা বলে তারা তখন সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে কালু সেখানে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। না আছে আমার টাকা পয়সা, না আছে আমার গাড়ি বাড়ি, আমার তো কোনো কিচ্ছু নেই, না আছে আমার চেহারা সুন্দর, আমি তো হ্যান্ডসামও না, তাহলে গরি আমাকে কি দেখে পছন্দ করবে? আমাকে অন্য কোনো পাখিও তো পছন্দ করে না, তাহলে গরি আমাকে কি দেখে পছন্দ করবে? এসব কথা বলে কালু তখন মন খারাপ করে তখন তার বাসায় চলে যায়। দেখ গরি বান্ধবী আমরা যখন দুজন ওদের সাথে কথা বলছিলাম তখন সেখানে আরো একটা কাওয়া ছিল, সেই কাওয়াটা দেখতে মোটামুটি ভালোই সুন্দর। বান্ধবী আজকে যদি তাকে দেখতে পাই আমরা আগে সবার আগে তাকে গিয়ে ধরবো, সে আমাদের উপর নজর কেন রাখছে তাকে জিজ্ঞাসা করবো।
টুনটুনি আর গড়ি তখন সেই ঝর্ণার কাছে পৌঁছে যায় গোলাপ ফুলের ওই জায়গায়। এদিকে কালো বাসায় বসে বসে গড়ির কথাই ভাবছিল, বারবার তার কথাই মনে পড়ছিল তার। আর গরিকে আমি কোনো মতে ভুলতে পারছি না, যাই এক নজর গিয়ে দেখে আসি। আর গাছের পিছন থেকে লুকিয়ে লুকিয়ে দেখবো দেখি কার ভালোবাসা অ্যাকসেপ্ট করে, ওই কেউয়ার নাকি ওইটার। ধনীটার ভালোবাসা অ্যাকসেপ্ট করবে নাকি গরিবটার ভালোবাসা অ্যাকসেপ্ট করবে। যাই গেলে আর কি হবে, পিছন থেকে লুকিয়ে লুকিয়ে দেখবো, গাছের পিছন থেকে লুকিয়ে লুকিয়ে। কালু তখন মন খারাপ করে সেখান থেকে উড়ে যেতে থাকে ঝর্ণার ধারে। সে তখন গাছের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে টুনটুনি পাখি কালুকে দেখে ফেলে। গৌরী, এই দেখো তোমার জন্য আমি স্বর্ণের হার বানিয়ে নিয়ে এসেছি। একবার তুমি আমাকে বিয়ে করে নাও, তোমাকে আরো গহনা বানিয়ে দেবো। তোমার কোনো চিন্তা করতে হবে না গহনা নিয়ে। সত্যি হারটা তো অনেক সুন্দর দেখছি, দেখতে খুব ভালো দেখা যাচ্ছে। গৌরী দেখো, সেই পাখিটি আজকে এখানে চলে এসেছে, আমাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখছে। দেখো, তাকে খুব দ্রুততার সাথে ধরতে হবে। দেখো সে কোন মতন পালিয়ে যেতে না পারে, আমাদের চালু করে গিয়ে তাকে ধরতে হবে। টুনটুনি পাখি তখন পিছন দিয়ে উড়ে চলে যায়। সে কালুর সামনে গিয়ে তখন কালুকে ধরে ফেলে এবং কি সব পাখিগুলো তখন সেখানে চলে আসে এবং কি ধনী কাওয়াটা তাকে দেখে খুবই হাসতে থাকে ধরে ধরে। কিরে কালু কাওয়া, ফকিরের বাচ্চা, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই গাছের পিছন তো লুকিয়ে কেন দেখছিস? সামনে গিয়ে দেখতে তো টাকা লাগবে নাকি? তুই সামনে গিয়ে দেখতে পারিস না? গাছটা লুকিয়ে কেন দেখছিস? বন্ধু, ও আমাদের ভিতরে গিয়ে কি করবে? না আচ্ছা চেহারা, না আচ্ছা টাকা পয়সা, ও তো একটু সুন্দর না দেখতে, তাহলে ও সামনে গিয়ে কি করবে? ও হচ্ছে কি এই জঙ্গলের ভিতরে সবচেয়ে গরিব পাখি, তাহলে ও ওখানে গিয়ে কি করবে? এটা কে? এই কারণে সে তো পিছন থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল, বুঝতে পারিস? ধনী পাখি এবং কি ওই বন্ধুটা তার কালো কাওয়াকে অনেক অপমান করে। কালো কাওয়া চোখে তখন পানি চলে আসে। কালো কাওয়া মন খারাপ করে তখন সেখান থেকে সে উড়ে চলে যায়। গৌরী, তুমি কাকে ভালোবাসো বলছো না কেন? আমাদের দুজনের ভিতরকে যেকোনো একজনকে তো ভালোবাসো, তাই না? তাহলে তুমি বলছো না কেন কাকে ভালোবাসো? গরিব বান্ধবী, চলো আমরা এখান থেকে চলে যাই, এসবের সাথে কথা বলে কোনো লাভ নেই, চলো যাই। হ্যাঁ বান্ধবী, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদের বাসা চালু করে যেতে হবে, চলো যাই, আমি বাসায় চলে যাবো। এসব কথা বলে গড়ি আর টুনটুনি পাখি সেখান থেকে উড়ে চলে আসে অন্য একটি জায়গায়। এসে টুনটুনি পাখি তখন গড়িকে বলতে থাকে, গরিব বান্ধবী দেখ, কালো কাওয়াকে আমার কাছে খুবই ভালো লাগে, সে অনেক ভদ্র। টুনটুনি বান্ধবী দেখ, দুজনের ভিতরে যে একজন হচ্ছে গিয়ে ধনী, একজন হচ্ছে গিয়ে চেহারা বের অনেক সুন্দর। দেখ, আর কালু তো গরিব, ওর তো টাকা পয়সা কোনো কিচ্ছু নেই, কিন্তু ও তো খুব একটা সুন্দরও না, তাহলে কি করবো? দেখ গরিব বান্ধবী, তোকে একটা কথা বলি, তুই মন খারাপ করিস না। দেখ, তুই যদি ধনী পাখিটাকে বিয়ে করিস, তাই না, তাহলে সে ভাববে কি আমাকে না, আমার টাকাকে দেখে বিয়ে বসেছে আমার কাছে, কিন্তু তখন তোর সাথে টাকাকে সে বেশি গুরুত্বপূর্ণ মনে করবে। তখন তোর সংসারে সুখ আসবে না, তখন তোর সাথে টাকাকে সে বেশি ভালোবাসবে। তাহলে বান্ধবী যে সুন্দর পাখিটা, তাকে ওকে বিয়ে করি, তাহলে তো ভালো হবে, তাই না? দেখ গরিব বান্ধবী, তুই তো ঠিক কথা বলেছিস, ও সুন্দর, ও তোর সুন্দর দেখেই তো সমস্যা। ও আরো অনেক পাখিকে ভালোবেসে ফেলতে পারবে আর সৌন্দর্য দেখে, কিন্তু কালো হচ্ছে গিয়ে অন্যরকম। কালো হচ্ছে অনেক ভদ্র একটা ছেলে, ও তোর দেখতে শুনতে সব দিকেই ভালো। তোর চেহারা শুধু খালি একটু ভালো না, তাই না? ও তোকে কখনো কষ্ট দিবে না, ও সবসময় তোকে আগলিয়ে রাখবে, নিজের মনের মতো করে দেখিস, তোকে খুবই ভালোবাসবে, তোকে কখনো সে কষ্ট দিবে না। আমাদের মন হয়, তার চোখের পানি দেখে আমি বুঝতে পেরেছি তখন। দেখ বান্ধবী, আমরা যে জিনিসটা পছন্দ করি সেটা কিন্তু আমরা সবসময় যত্ন করে রাখি, তাই না? যে কোনো জিনিসটা ভালো লাগলে আমরা যত টাকাই হোক না কেন সেটা আমরা কিনে রেখে দেবো যত্ন করে। তুই হচ্ছিস তার কাছে সেরকমই, ঠিক তোকে অনেকটা সে ভালোবাসে, কিন্তু তাকে মুখ ফুটে বলতে পারছে না, সে গরিব দেখে। তুই তাকে বিয়ে করে না দেখিস বান্ধবী, অনেক ভালো হবে, তোকে অনেক সুখে রাখবে, অনেক আরামে রাখবে, তোকে কোনোদিন সে কষ্ট দিবে না। দেখ বান্ধবী, টাকা পয়সা তো সবাই কামাতে পারে, তাই না? কিন্তু দেখ, ভালো সবাই বাঁচতে পারে না বান্ধবী। এবং কি মনে কর যে ভালোবাসতে গেলে সুন্দর একটা মন প্রয়োজন পড়ে, সেই মনটা কালো ভাইয়ের ভিতরে আছে, আমি দেখেছি, সে সত্যি কথা বলছিল সবকিছুই। দেখ বান্ধবী, টাকা পয়সা দিয়ে কোনোদিন সুখ কিনে পাওয়া যায় না বান্ধবী। তুই ভেবে দেখ কি করবি, তুই তাকে ভালোবাসবি না কি করবি, তুই নিজে ভেবে দেখ একবার। টুনটুনি বান্ধবী, আমি সবকিছু বুঝতে পেরেছি, তোকে তো আমার এই কারণে এত ভালো লাগে। তুই আমার কলিজার বান্ধবী, তুই আমাকে সবকিছু ভালো বুদ্ধি দিস সবসময়, তুই সবসময় আমার ভালো চাস, আমি জানি। তোকে আমি এই কারণে এতটা ভালোবাসি বান্ধবী। চল যাই, আমি তাকেই বিয়ে করবো, তুই যাকে পছন্দ করিস। টুনটুনি আর গড়ি তারপরে দিন তখন তারা দুজনই কালো কাওয়ার বাসায় উড়ে চলে যায়। কালো কাওয়া গড়িকে আর টুনটুনি পাখিকে দেখে তখন সে অবাক হয়ে যায়। তখন সে গড়িকে হা করে তাকিয়ে দেখতে থাকে। সে তো বিশ্বাসই করতে পারছে না যে গড়ি তার বাসায় চলে এসেছে। গরিজি ম্যাডাম, আপনি এখানে হঠাৎ করে কি মনে করে? বিশ্বাস করেন, আমি এর কোনো খারাপ উদ্দেশ্য ছিল না ওখানে যাওয়াতে। আমি আপনাকে বলছি, আপনাকে আমি কোনোদিনও চোখ মিলিয়ে তাকিয়ে দেখবো না, আপনাকে কোনোদিনও ফলো করবো না, আমি কথা দিচ্ছি, প্রমিস করলাম আপনাকে, আমি কোনোদিনও আপনার পিছু নিব না। কালো দেখো, তুমি ভয় পেও না, তোমাকে ধমকাতে কিংবা মারতে আমি তোমাকে এখানে আসিনি, আমি তোমাকে ভয় দেখাতে আসিনি। কালো, আমি তোমাকে ভালোবাসি, এই কারণে আমি তোমার কাছে এসেছি। তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তোমার বউ হতে চাই, তুমি আমাকে বিয়ে করে তোমার ঘরে নিয়ে আসবে। টুনটুনি আপু, আপনি বান্ধবী কি বলছে এগুলো? কালো ভাই, আমার বান্ধবী সত্যি কথা বলেছে, তোমাকে অনেক ভালোবাসে, এই কারণে তোমার কাছে চলে এসেছে। সে টাকা পয়সা চায় না, সে একটু ভালোবাসা চায়। তুমি আমার বান্ধবীকে ভালোবেসে বিয়ে করে নাও, বিয়ে করে তাকে একটু কষ্ট দিতে পারবে না, কষ্ট দিলে আমি তোমাকে মেরে কিন্তু হাড্ডি গুড্ডি ভেঙে দেবো একবারে। টুনটুনি আপু, আমি কথা দিচ্ছি, গরিকে আমি কখনোই কষ্ট দিব না, তোমার বান্ধবীকে সবসময় সুখে রাখার চেষ্টা করবো, আমি কোন সময় তাকে কষ্ট দিয়ে কথা বলবো না। এসব কথা শুনে কালু তো অনেক খুশি হয়ে যায়। তখন খুশি মনে গড়িকে বিয়ে করে নেয়।
কালু তো বিয়ের পরে গরিকে অনেক ভালোবাসে, অনেক আদর যত্ন করে, গরির জন্য অনেক দূরে দূরে থেকে খাবার নিয়ে আসে এবং কি ফল নিয়ে আসে গরিকে খাওয়া। ভাই, বউ এই ফলটা হচ্ছে অনেক মিষ্টি একটি ফল, আমি অনেক দূরে থেকে অনেক কষ্ট করে নিয়ে এসেছি তোমার জন্য। বউ তুমি খাও, তাহলে আমার সুখ হবে, আমার দেখে খুব ভালো লাগবে, খুব আরাম পাবো আমি। স্বামী দেখো, আমার বান্ধবীকে আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ আমার বান্ধবীর কারণে তোমাকে আজকে আমি বিয়ে করতে পেরেছি। আমি তোমাকে অনেক ভালোবাসি স্বামী, আমার স্বামী অনেক ভালো, আমার স্বামী পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। তোমার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার কলেজের বান্ধবী মানুষ চিনতে ভুল করে না, সে অনেক ভালো, সে সবসময় মানুষকে ভালো বুদ্ধি দেয়, কোনো সময় খারাপ একটা বুদ্ধি দেয় না, তার জন্য সারা জীবন ভালো হয়, কখনো তার খারাপ যেন না হয়। আল্লাহর কাছে সারা জীবন আমি এই দোয়াই করবো আমার বান্ধবীর জন্য, যে ভালো যেন একটা স্বামী পায়, তাকে বলে ভালো যেন একটা স্বামী জুটে। গরি তখন খুশি মনে ফলটা খেয়ে নেয়। বন্ধুরা, গল্পটা এভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকবেন।